শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং এই করোনায় ঘরেই আছো। আমিও ভালো আছি। আর আমি তোমাদেরকে আচুয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আমি আছি তোমাদের সাথে আজকে স্মৃতি রানী সেন, সহকারী শিক্ষক, বালিয়ার লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পড়ালেখা কেমন চলছে? আশা করছি খুব ভালো চলছে। আর আজকে এমনই একটি মজার ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আর আমার ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের। তো আজকে আমি জীববিজ্ঞান বিষয়ের যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, জীববিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায়, এবং এই অধ্যায়টির নাম হচ্ছে জীবের পরিবেশ। জীবের পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশ সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? খুবই ভালো। আমি বলে দিচ্ছি যে জীবের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব মিলিয়েই আমাদের পরিবেশ গঠিত হয়। উদাহরণে যেমন দেখো, আলো, বাতাস, তারপরে তাপমাত্রা, বিভিন্ন জীব, জড়বস্তু, এগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়। তো তাহলে জীবের চারপাশে যেই পরিবেশটা গঠিত হয় সেটা নিয়েই হচ্ছে জীবের পরিবেশ। এবার দেখো, জীবের পরিবেশ অধ্যায়ে আমরা আজকে যেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। কি বললাম আমি? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এখন দেখো, একটা কমন জিনিস তোমরা ক্লাস 6 থেকে কেন, প্রাইমারি লেভেল থেকে তোমরা জেনে আসছো যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। কিভাবে খাদ্য তৈরি করে? তার পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। সূর্যালোকের উপস্থিতিতে সেই ক্লোরোফিল কাজ করে এবং পরিবেশে বিদ্যমান কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে, আবার মূলরোমের মাধ্যমে খনিজ পদার্থ এবং পানি শোষণ করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। যেহেতু এই উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে, এজন্য এই উদ্ভিদ হচ্ছে একটি স্বভোজী জীব। বুঝতে পেরেছো তোমরা? আর যেহেতু প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, মনে রাখবে, উদ্ভিদ ব্যতীত অন্য যে কোনো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এজন্য এদের বলা হয় পরভোজী প্রাণী। এবার দেখো, যখন উদ্ভিদ খাদ্যটা তৈরি করলো এবং সেই খাদ্যটাকে গ্রহণ করলো, তখন কিন্তু খাদ্য সার হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। যেই অক্সিজেন বিভিন্ন প্রাণীর শ্বাসকার্যে ব্যবহৃত হচ্ছে এবং এর জন্য কিন্তু মানুষ সহ বিভিন্ন প্রাণী বেঁচে থাকে। এবার দেখো, উদ্ভিদের যে খাদ্য তৈরি হলো, এখন কিভাবে এই খাদ্যটা উদ্ভিদ থেকে প্রাণী গ্রহণ করছে। দেখো, অনেক প্রাণী আছে যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, যেমন গরু, ছাগল, তারপরে ফড়িং, খরগোশ, এই ধরনের প্রাণীরা কিন্তু সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার এ ধরনের প্রাণীকেও এদের থেকে যারা উচ্চ শ্রেণীর প্রাণী রয়েছে তারা কিন্তু তাদেরকে আবার খাবার হিসেবে গ্রহণ করে। এবং দেখো, সর্বোচ্চ স্তরের যেই প্রাণীটা, সেটারও কিন্তু একসময় মৃত্যু হয়। যখন সেই প্রাণীটির মৃত্যু হচ্ছে, তখন কি হয়? মৃতদেহটা মাটিতে থেকে তার উপরে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ক্রিয়া করার ফলে সেই মৃতদেহটা পচে মাটির সাথে মিশে যাচ্ছে। এখন দেখো, সবুজ উদ্ভিদ খাদ্য গ্রহণের ক্ষেত্রে সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করেছিল। এখন এই শক্তিটা কিন্তু ক্রমান্বয়ে উচ্চ শ্রেণীর যে জীবটা মরে গেল তার মধ্যে এসেছিল এবং সেই শক্তিটা কিন্তু আবার বিলীন হয়ে
মাটির মধ্যে বা প্রকৃতির মধ্যে ফিরে গেল। সুতরাং শক্তির কোনো অপচয় ঘটল না। এই যে দেখো, শক্তিটা এক স্তর থেকে আরেক স্তরের মাধ্যমে এবং শেষ পর্যন্ত প্রকৃতিতেই ফিরে আসছে। এই পুরো সিস্টেমটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি সংজ্ঞায় আসি। সংজ্ঞাটা আমরা বলতে পারি যে জীবমণ্ডলের যে স্থানিক, গাঠনিক বা কার্যিক একক সজীব এবং অজীব উপাদান নিয়ে গঠিত এবং যাদের মিথস্ক্রিয়ার ফলে নির্দিষ্ট পদার্থের বিনিময় এবং শক্তি প্রবাহ ঘটে। কি ঘটে? মিথস্ক্রিয়ার ফলে নির্দিষ্ট পদার্থের বিনিময় এবং শক্তি প্রবাহ ঘটে। একেই বাস্তুতন্ত্র বলা হয়। তোমরা বুঝতে পেরেছো তো সংজ্ঞাটা? তাহলে এবার আমরা বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে। প্রথমত আমি এখানে বাস্তুতন্ত্রের একটি ফ্লোচার্ট তৈরি করে রেখেছি। তোমরা দেখো, বাস্তুতন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: জৈব বস্তু এবং অজৈব বস্তু। কি বললাম আমি? জৈব বস্তু এবং অজৈব বস্তু। এখন দেখো, আমরা অজৈব বস্তু নিয়ে আলোচনা করব। এই যে অজৈব বস্তুগুলো রয়েছে না, এই অজৈব বস্তুগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু থেকেই তৈরি এক ধরনের খনিজ পদার্থ। এগুলো কিন্তু জীব থেকে আসে না। জীব সৃষ্টি হওয়ার অনেক আগে থেকেই এগুলো প্রকৃতিতে ছিল। উদাহরণে দেখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি। এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই খুব ভালোভাবে জানো, কারণ এগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। এবার আমরা আসবো জৈব বস্তু নিয়ে। শিক্ষার্থীরা, জৈব বস্তু সম্পর্কে কি তোমরা জানো? আমার মনে হয় তোমরা এর আগেই জেনেছো যে আমি বলেছি যে এই যে সর্বোচ্চ স্তরের উদ্ভিদ এবং প্রাণী একসময় মৃত্যুবরণ করে। তারা মৃত্যুবরণ করার ফলে তাদের শরীরের যে অবশিষ্ট অংশ মাটির সাথে পচে যায়, মিশে যায়। যেমন কোষ, টিস্যু, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কিন্তু মাটির সাথেই মিশে যায়। আর এটাকে বলা হয় হিউমাস। কি বললাম আমি? হিউমাস। আর এই হিউমাসটা হচ্ছে প্রচুর পুষ্টি সম্পূর্ণ, যার ফলে কি হয়, মাটিতে প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদ জন্মাতে সাহায্য করে। তাহলে কি তোমরা জৈব বস্তু সম্পর্কে বুঝতে পেরেছো? এবার আসবো আমরা 2 নম্বরে। এটা হচ্ছে আমাদের ভৌত উপাদান। তোমরা লক্ষ্য করবে যে পুকুর পাড়ে প্রচুর সবুজ উদ্ভিদ জন্মে। কেন? তারা খাদ্য তৈরি করে। খাদ্য তৈরির জন্য প্রথমত প্রয়োজন সূর্যের আলো, সূর্যের আলোক শক্তিটি, এবং সেই আলোক শক্তিটি আসে সূর্য থেকে। তাহলে প্রথম উপাদান হচ্ছে আমাদের আলো, তাপমাত্রা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, এমনকি সমুদ্র পৃষ্ঠের গভীরতা, উচ্চতা, এগুলো হচ্ছে আমাদের ভৌত উপাদানের অন্তর্ভুক্ত। এবার আসবো আমি জৈব জীব উপাদান। আমি এবার আলোচনা করব জীব উপাদান নিয়ে। জীব উপাদানটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উৎপাদক, খাদক এবং বিয়োজক। কি বললাম আমি? উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক নিয়ে আলোচনায় আসার আগে আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি যে ক্লাসের শুরুতেই আমি বলছি যে সবুজ উদ্ভিদ হচ্ছে সহজীব। এরা কার্বন ডাইঅক্সাইড, খনিজ লবণ, পানি সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করে, শর্করা জাতীয় খাদ্য যেটা তারা নিজেরা গ্রহণ করে। ফলে এরা সহজীব এবং এরা নিজেদের পুষ্টি নিজেরাই যোগাতে পারে। ঠিক আছে? এবার আসবো আমি খাদকে। খাদক শব্দের অর্থে আমরা শুরুতেই বুঝছি যে এরা খায়, মানে খায়। প্রথমে দেখো
খাদককে আমরা 3 শ্রেণীতে ভাগ করেছি। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এবং কখনো কখনো তৃতীয় স্তরের খাদকটা সর্বোচ্চ স্তরের খাদক না হলে সর্বোচ্চ স্তরের খাদকও থেকে থাকে। বুঝতে পেরেছো? এবার আমি প্রথম স্তরের খাদক নিয়ে আলোচনায় আসব। যারা সবুজ উদ্ভিদকে, সবুজ উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে। কি বললাম আমি? যেসব জীব সবুজ উদ্ভিদ বা প্রাণীকে, উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। কারণ এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। খাদ্যের জন্য এরা নির্ভরশীল হয় উৎপাদকের উপরে। যেমন দেখো, হরিণ কি খায়? অবশ্যই সবুজ ঘাস খায়, সবুজ উদ্ভিদ খায়। তারপরে দেখো কাঠবিড়ালি, সে সবুজ ঘাস খায়। তারপরে দেখো ছোট ছোট কীট পতঙ্গ কি খায়? এগুলো কিন্তু সবুজ উদ্ভিদকে বা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। এবার আসবো আমি দ্বিতীয় স্তরের খাদককে। এরা কিন্তু প্রথম স্তরের খাদকের তুলনায় এরা মাংসাশী, কারণ এরা প্রথম স্তরের খাদককে গ্রহণ করছে। দেখো বলা যায় শেয়াল, বাঘ এগুলো কিন্তু যে প্রথম স্তরে যে খাদ্যগুলো রয়েছে এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্যাঙও কিন্তু দ্বিতীয় স্তরের খাদক, কারণ ব্যাঙ এই যে ছোট ছোট কীট পতঙ্গ রয়েছে সেগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে। এবার আসবো আমি তৃতীয় স্তরের খাদককে। এই যে দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকেই তৃতীয় স্তরের খাদক বলা হয়। এরা মাংসাশী, অর্থাৎ এরা হচ্ছে কার্নিভোরাস। যেমন দেখো বাঘ রয়েছে, সাপ রয়েছে, বড় বড় মাছ রয়েছে, এগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ স্তরের খাদক। এছাড়াও কিছু খাদক রয়েছে, হ্যাঁ, সর্বোচ্চ স্তরের, যেগুলো আবর্জনাটাকে ভক্ষণ করে, অর্থাৎ আবর্জনাভোগ প্রাণী। যেমন কাক, শকুন, চিল, ঈগল এগুলো কিন্তু আবর্জনাটাকে ভক্ষণ করে আমাদের প্রকৃতিটাকে খুব সুন্দর রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে মানুষ কোন শ্রেণীর খাদক, তাই না? দেখো শিক্ষার্থী বন্ধুরা, মানুষ হচ্ছে উৎপাদক এবং খাদক, উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে। দেখো মানুষ তৃণভোজী এবং মাংসাশী উভয়ে, এজন্য মানুষকে অমনিভোরাস বলা হয়। বুঝতে পেরেছো তোমরা? এবার আসবো আমি বিয়োজক নিয়ে আলোচনায়। আমি শুরুতেই বলেছি যে সর্বোচ্চ স্তরের খাদক শেষ পর্যন্ত মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার ফলে পুকুরে তাদের দেহের যে অংশবিশেষ সেটা ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ক্রিয়া করার ফলে মাটিতে মিশে যায়, এবং মাটিতে মিশে যাওয়ার ফলে যে মাটিতে সূর্যালোক থেকে যে শক্তিটা এসেছিল সেই পুষ্টি শক্তি এবং মাটির সাথে মিশে গিয়ে প্রকৃতিতে মিশে যায়, এবং সেই পুষ্টি মাধ্যমে আবার নতুন করে সবুজ উদ্ভিদ জন্ম নেয়। তোমরা কি বুঝতে পেরেছো এই বিয়োজক কি এবং বিয়োজকের কাজ কি? যদি তোমরা এই বাস্তুতন্ত্রের এই বিষয়টি পুরোপুরি বুঝে থাকো তাহলে এবার আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই উদাহরণেই বলতে পারো, সেটা হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্র। তোমরা নিশ্চয়ই এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে এটা একটা পুকুর আর্ট করেছি আমি। এই পুকুরের বাস্তুতন্ত্র নিয়েই আমি এখন আলোচনা করব। আমি প্রথমেই বলছি যে বাস্তুতন্ত্রের মধ্যে 3টি উপাদান থাকবে: জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। ঠিক পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যেও তাই রয়েছে। জড় উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এবং জৈব বস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাণীর মৃতদেহ থেকে উৎপন্ন পুষ্টি জাতীয় দ্রব্য বা হিউমাস। আর ভৌত উপাদানের মধ্যে রয়েছে আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, পুকুরের গভীরতা, উচ্চতা, এগুলো।
তো এবার আসবো আমি পুকুরের জীব উপাদান নিয়ে। প্রথমেই আসবো উৎপাদকে। উৎপাদক হিসেবে পুকুরে প্রথমেই থাকে প্লাঙ্কটন জাতীয় উদ্ভিদ, যেমন ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটনটা কি? ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এটা ছাড়াও বিভিন্ন প্রকারের শৈবাল রয়েছে। বুঝতে পেরেছো তোমরা যে পুকুরে কি কি ধরনের প্রথম শ্রেণীর উৎপাদক থাকে? এবার দেখো আমরা খাদকে আসব। খাদকে আসলে প্রথমেই আসবে আমাদের প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? পুকুরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেমন প্রাণী প্লাঙ্কটনটাকে জুও প্লাঙ্কটন বলা হয়। কি বলা হয়? জুও প্লাঙ্কটন বলা হয়। এই যে জুও প্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়, ছোট ছোট মাছ, এগুলো উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার দেখো প্রথম শ্রেণীর খাদক। তোমরা কি দেখতে পাচ্ছ যে এই পুকুরের বাস্তুতন্ত্রে আমি প্রথম স্তরের খাদককে ইন্ডিকেট করেছি যে ছোট ছোট পোকামাকড় হচ্ছে প্রথম স্তরের খাদক। এবার আমি দ্বিতীয় স্তরের খাদকে আসব। দ্বিতীয় স্তরের খাদক কারা? শিক্ষার্থী বন্ধুরা, যারা প্রথম স্তরের খাদককে গ্রহণ করে তারাই তো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আমি বলেছি তোমাদেরকে। তাহলে এরকম প্রাণী পুকুরে কি কি থাকতে পারে? যেমন ব্যাঙ। ব্যাঙ কি করে? এই যে ছোট ছোট পোকামাকড় রয়েছে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ছোট ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এই ব্যাঙ এবং এই যে মাঝারি আকৃতির মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আসবো আমি তৃতীয় স্তরের বা সর্বোচ্চ স্তরের খাদকে। যারা প্রথম স্তরের এবং দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে তারাই হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। পুকুরে তাহলে এই ধরনের খাদক কি কি থাকে? দেখো, এই যে বড় মাছ এবং এই যে সাপ, এরা কি করে? এই যে ছোট ছোট মাছ, মাঝারি মাছ, পোকামাকড়, ব্যাঙ, এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে পুকুরে এরাই হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তোমরা লক্ষ্য করবে যে একটি পুকুরের মধ্যে এইসব জীব কিন্তু থাকে এবং উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত, যেমন সবুজ উদ্ভিদকে খায় পোকামাকড়, পোকামাকড়কে খায় মাঝারি আকৃতির মাছ বা ব্যাঙকে খায় সাপ, আবার এই সাপকে কখনো কখনো ঈগল পাখিও খেয়ে থাকে। তাহলে এই ঈগল পাখি হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরের খাদক। এবার আসবো আমি বিয়োজকে। তোমরা কি দেখতে পাচ্ছ যে পুকুরের মধ্যে ছোট ছোট গোল গোল কিছু কণা রয়েছে? এই কণাগুলো হচ্ছে বিয়োজক। এই বিয়োজকের মধ্যে থাকে ছত্রাক, ব্যাকটেরিয়া, আরও বিভিন্ন ধরনের অণুজীব। এই অণুজীবগুলো যখন পুকুরে কোনো প্রাণী বা উদ্ভিদের পচন ধরে বা মরে যাওয়ার পরে তাদের শরীরের উপর ক্রিয়া করার ফলে তাদের শরীরটিকে পচিয়ে ফেলে, তারপরে কি হয়? তাদের শরীরের মধ্যে যে শক্তিটুকু রয়েছে সেটুকু পরিবেশের মধ্যে বিলীন হয়ে যায়, সেই পুকুরের তলানির মধ্যে জমা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ কাদা, সেই তলানির মধ্যে জমা হয়ে থাকে এবং যখন এখানে পুষ্টি দ্রব্য প্রচুর পরিমাণে জমা হওয়ার ফলে সেটা ব্লুম ঘটায় এবং সেখানে আবার পুনরায় নতুন করে সবুজ উদ্ভিদের জন্ম নেয়। তোমরা কি বুঝতে পেরেছ পুকুরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কে? আমার মনে হচ্ছে যে বাস্তুতন্ত্র সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি তোমাদের সমস্যা না থেকে থাকে তাহলে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। সেই বাড়ির কাজটা হচ্ছে
একটি স্থলজ ভূমির বাস্তুতন্ত্রের বিবরণ লিখো। কি বললাম আমি? একটি স্থলজ ভূমির বাস্তুতন্ত্রের বিবরণ লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি তোমরা মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছো, উপভোগ করতে পেরেছো, এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা মনে রাখবে, এই করোনায় তোমরা সব সময় ঘরের মধ্যে থাকবে, বাইরে বের হবে না। যদি বাড়ি থেকে বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজের হাত পা মুখ সব সময় পরিষ্কার রাখবে এবং সব সময় 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ করবে এবং কখনো হাত না ধোয়া অবস্থায় মুখমণ্ডল বা চোখ স্পর্শ করবে না। বুঝতে পেরেছো তোমরা? তাহলে কি হবে? তোমরা সুস্থ থাকবে। তোমরা যখন সুস্থ থাকবে তখন তোমাদের আশেপাশে সবাই সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়ালেখাটাকে চালিয়ে যেতে পারবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। ধন্যবাদ।